হাই, আমি অরিত্র সাহা। আমার প্রথম বাংলা পডকাস্ট শো সফরনামা ইয়োর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজে সবাইকে স্বাগত। এই সিজনের প্রতিটি পর্ব জুড়ে থাকবে আমার চোখে দেখা ওপার বাংলার কথা, সাথে থাকবে আরও অনেক অজানা তথ্য। আমার প্রথম পর্বে সংক্ষিপ্ত রূপে ওপার বাংলাকে আপনাদের সামনে তুলে ধরেছিল, আর প্রথম পর্বকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমার সকল এপার বাংলা ও ওপার বাংলার শ্রোতা বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ। আজকের পর্বে আমি আপনাদের শোনাবো বাংলাদেশ সৃষ্টির ইতিহাস। একটা দেশকে সম্পূর্ণভাবে জানার জন্য যেমন বর্তমান প্রয়োজন, তেমনি অতীত অর্থাৎ ইতিহাস আমাদের সামনে ওই দেশের অনেক অজানা কাহিনীকে তুলে ধরে, যা আমাদের ওই দেশকে সম্পূর্ণরূপে জানতে সাহায্য করে। তাহলে শুনতে থাকুন সফরনামা ইয়োর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজের দ্বিতীয় পর্ব। সাথে রয়েছি আমি অরিত্র। বাংলাদেশ নামের মধ্যে প্রাঞ্জলভাবে প্রকাশ পেয়েছে এক শক্তিশালী ভাষার নাম, এক মিষ্টি ভাষার নাম। সেই ভাষার নাম বাংলা। প্রাচীনকাল থেকে শিক্ষা, দীক্ষা, কৃষ্টি, সংস্কৃতিতে উজ্জ্বল বাঙালি জাতির উৎপত্তি সম্পর্কে ইতিহাসে অনেক তথ্যের উল্লেখ আছে। বাংলাদেশ সৃষ্টির ইতিহাসের কাহিনী বলতে গেলে আরও যে দুইটি দেশের নাম না করলেই সবটাই বাকি থেকে যায়। এক হলো ভারতবর্ষ, অপরটি হলো পাকিস্তান। দিনটি ছিল 3রা ডিসেম্বর 1971। পাকিস্তানের পক্ষ থেকে অপারেশন চেঙ্গিস খাঁ শুরু করে, যার দরুন ভারতের অনেকগুলো বিমান ঘাঁটিতে বোমা নিক্ষেপ করে। অমৃতসর, পাঠানকোট, আম্বালা, যোধপুর, আগ্রা, শ্রীনগর সর্বোপরি 11টি বিমান ঘাঁটিতে হামলা চালায়। এই সময় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশের মানুষদের উদ্দেশ্যে রেডিওতে একটি বার্তা দেন। এই বার্তায় তিনি স্পষ্ট বলেন, পাকিস্তান আমাদের দেশের উপর আক্রমণ করেছে। এই বার্তার পরেই ভারতীয় বিমান বাহিনী প্রস্তুত হয়ে প্রতিশোধ নিতে ঝাঁপিয়ে পড়ে, আর এভাবেই শুরু হয় 1971-এর ভারত পাকিস্তান যুদ্ধ। এমন এক যুদ্ধ যার শেষ জন্ম দেয় নতুন একটি দেশের নাম বাংলাদেশ। আজকের পর্বে আমি তুলে ধরব কি কারণে বাংলাদেশ সৃষ্টি হয়, বাংলাদেশ নামই বা কেন, কিংবা কেনই বা পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়েছিল, আর এই গণ অভ্যুত্থানের পেছনে ভারতীয়দের ভূমিকাই বা কি ছিল। সবটাই জানাবো আপনাদের। এই পর্বের প্রতিটি মুহূর্ত আপনাদের জানাবে অনেক অজানা তথ্য। আপনারা শুনছেন সফরনামা ইয়োর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজের দ্বিতীয় পর্ব। সাথে রয়েছি আমি অরিত্র। এই গল্পটা শুরু করা যাক ব্রিটিশ শাসনের আগে থেকে। তৎকালীন ভারতবর্ষ ছিল ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, মায়ানমার ও শ্রীলঙ্কার সমাহার। আর এই বিস্তৃত অঞ্চল জুড়ে হাজারো ছোট বড় রাজ্য ছিল। ত্রয়োদশ শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত বাংলা ছিল মুসলিম শাসনের অধীনে। মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, যাকে খিলজি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে আমরা জানি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে কোনো মুসলিম শাসকই কিন্তু ধর্মপ্রচারে খুব একটা বেশি আগ্রহী ছিলেন না। প্রতিটি শাসকের রাজ্য অলঙ্কৃত করতেন বিভিন্ন ধর্মের মানুষ, এবং সকল ধর্মের প্রতি ভালোবাসা বিরাজ ছিল। বাণিজ্য, ধনসম্পদে পরিপূর্ণ শস্য শ্যামলা বাংলা সেকালে ভারতবর্ষকে আরো গৌরবান্বিত করে তুলেছিল। সব থেকে বড় ঘটনা 1757 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের শাসনভার গ্রহণ করে। কূটকৌশলী ব্রিটিশ সরকার বিভাজন ও শাসন নীতি দ্বারা ভারতবর্ষের শক্তিশালী বাঙালি জাতিকে দুর্বল করার জন্য বাংলাকে বিভক্ত করার সিদ্ধান্ত নেয়। 1905 সালের 16ই অক্টোবর তৎকালীন ভারত সরকারের ভাইসরয় লর্ড কার্জনের আমলে বঙ্গভঙ্গ কার্যকর হয়। সমস্ত বাংলা জুড়ে যখন তীব্র প্রতিবাদের ঝড় ওঠে, তখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার মর্মস্পর্শী গান, যা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে পরিচিত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, রচনা করেন।
অবশেষে তীব্র গণ আন্দোলনের ফলে 1911-তে বঙ্গভঙ্গ রদ হয়। সাল 1940, অল ইন্ডিয়া মুসলিম লীগের বার্ষিক সভায় লাহোর রেজলিউশন বানানো হয় এবং সম্পূর্ণরূপে একটি মুসলিম রাষ্ট্রের দাবি জানানো হয়, যার একমাত্র উদ্দেশ্য ছিল ধর্মের নামে মানুষের মধ্যে বিভেদ। অবশেষে 1947 সালের 15ই আগস্ট ব্রিটিশ শাসনের পরাধীনতা থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করলেও ধর্মবিদ্বেষের কারণে ভারত বিভক্ত হয়ে যায়। গঠিত হয় ভারত পাকিস্তান স্বাধীন দুটি রাষ্ট্র। ভারতীয় উপমহাদেশের পূর্ব ও পশ্চিমাংশের মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলি নিয়ে পাকিস্তান ও অবশিষ্ট অঞ্চল ভারতবর্ষ হিসেবে পরিচিতি লাভ করে। ভারতের বাংলা হল পশ্চিমবঙ্গ, অপরদিকে বাঙালি সমৃদ্ধ পূর্ব পাকিস্তান হল পূর্ববঙ্গ। এই সময় বিহারের কিছু বসবাসকারী মুসলিমরা পূর্ববঙ্গে চলে যান, যাদের নিয়ে পরবর্তী পর্বে আরো বিস্তারিত আলোচনা করব। বিভাজনের ফলে বহু মানুষ দেশান্তর হন এবং এপার বাংলা থেকে ওপার বাংলায় চলে যান, তেমনি ওপার বাংলা থেকে এপার বাংলায় বহু মানুষ আবার চলেও আসে। এই পরিস্থিতিতে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান তৈরি হয়। পূর্ব পাকিস্তান অর্থাৎ ইস্ট বেঙ্গলের 56% মানুষ বাঙালি হওয়ায় বাংলা ভাষা প্রধান হয়ে ওঠে, তেমনি পশ্চিম পাকিস্তানের বসবাসকারী পাখতুনস, বালুচ ইত্যাদি সম্প্রদায়, যাদের প্রধান ভাষা হয়ে ওঠে উর্দু। এমতাবস্থায় পাকিস্তান সরকার জাতীয় আয়ের উৎসের 75% সবটাই খরচ করতে থাকে পশ্চিম পাকিস্তানের প্রতি। এমনকি পূর্ব পাকিস্তানের আয়ের উৎসের 67% আমদানি হতো, তাও পশ্চিম পাকিস্তানের জন্য কাজে লাগানো হয়। পাকিস্তান সরকারের কূটনীতি ধীরে ধীরে পূর্ব পাকিস্তানকে সব দিক থেকে বঞ্চিত করতে থাকে। সাল 1955 মেজর জেনারেল ইস্কেন্দার মির্জা দ্বারা পূর্ববঙ্গের নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান করা হলে পূর্ববঙ্গের মানুষদের বঞ্চিত করার প্রবণতা আরও বেশি প্রকট হয়ে ওঠে। 1948 সালে মোহাম্মদ আলী জিন্নাহ উর্দু ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা হিসেবে ঘোষণা করলে পূর্ব পাকিস্তানে বসবাসকারী বাঙালিরা বিক্ষোভে ফেটে পড়ে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করার পক্ষে ভাষা আন্দোলন শুরু হয়। পাকিস্তান সেনাবাহিনীর নৃশংস গুলিতে শহীদ হন 5 জন ভাষা আন্দোলনকারী। শেষ পর্যন্ত 1956 সালে পাকিস্তান সরকার বাংলা ভাষাকেই রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়। আজও বিশ্বব্যাপী 21শে ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। এই বিশেষ দিনে কয়েকটা লাইন আজও বাঙালির হৃদয়কে উদ্বেলিত করে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি। পশ্চিম পাকিস্তান কর্তৃক পূর্ব পাকিস্তান অর্থাৎ পূর্ববঙ্গের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের উপর চরম নিপীড়ন, সামরিক অসমতা, রাজনৈতিক ও অর্থনৈতিক অসমতা, উপর্যুপরি 1965 সালের কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের যুদ্ধ বাঙালির মনে নিরাপত্তাহীনতার অনুভূতি বাড়িয়ে তোলে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান 6টি শর্তের দাবি জানান, যেখানে স্পষ্ট পশ্চিম পাকিস্তানের প্রতি লেখা ছিল: পশ্চিম পাকিস্তানকে ফেডারেশন স্টেট করতে হবে, 2 পূর্ব পাকিস্তানকে অটোনমি করতে হবে, অর্থাৎ পূর্ব পাকিস্তানের রসদ থেকে আয়ের সবটাই পূর্ব পাকিস্তানকে দিতে হবে, 3 দুই পাকিস্তানের মধ্যে 2 রকম মুদ্রা থাকতে হবে, 4 পূর্ব পাকিস্তানের একটা নিজস্ব মিলিটারি ফোর্সও থাকতে হবে। এই ধরনের দাবিতে স্পষ্ট হয়ে ওঠে নতুন দেশ তৈরির ভাবনা। পশ্চিম পাকিস্তান পলিটিক্যাল রাইটসে থাকা আইয়ুব খানের সরকার এই দাবিকে সরাসরি নাকচ করেন এবং দাবির মধ্যে দেশদ্রোহিতার বার্তাকে স্পষ্ট করে আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমানকে 1969 সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার করে। এই ঘটনায়
মানুষ আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। নতুন দেশের প্রতি তীব্র আকাঙ্ক্ষা তাদেরকে লড়াইয়ে সামিল করে। পরিস্থিতি খারাপ হতে থাকায় আইয়ুব খান সরাসরি পদত্যাগ করেন এবং আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেন। এই জায়গায় আসেন আইয়ুব খানের উত্তরাধিকারী ইয়াহিয়া খান। তিনি এসেই প্রথম পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেন। 1970 সালের নির্বাচনের ফলাফলে দেখা যায় 167 আসনে বিপুলভাবে পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ জয়লাভ করে, কিন্তু পশ্চিম পাকিস্তানে একটিও আসন তারা পায় না। আবার অপরদিকে দেখা যায় পাকিস্তান পিপলস পার্টি অর্থাৎ জুলফিকার আলী ভুট্টোর পিপিপি 86টি আসনে পশ্চিম পাকিস্তানে জয়লাভ করে, কিন্তু পূর্ব পাকিস্তানে একটিও আসন পায় না। এই নির্বাচনী ফলাফল দুই পাকিস্তানের মধ্যে বিভেদের চিত্র আরও স্পষ্ট করে তোলে। এই নির্বাচনী ফলাফল পূর্ব পাকিস্তানের পক্ষে থাকায় পশ্চিম পাকিস্তান কোনোভাবেই এটিকে মানতে অস্বীকার করে। সাল 1971 পয়লা মার্চ ইয়াহিয়া খান এই নির্বাচনী ফলাফলকে অস্বীকার করেন। পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে অসন্তোষ আরও দানা বাঁধতে থাকে, যা মুক্তি সংগ্রামের পথকে আরও উন্মোচিত করে তোলে। 7ই মার্চ শেখ মুজিবুর রহমান রেসকোর্সের ময়দানে এক ঐতিহাসিক জনসমাবেশের মঞ্চ থেকে মুক্তি সংগ্রামের আহ্বান জানান। তিনি বলেন সেই বিখ্যাত উক্তি, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। আজ এইটুকুই। আগামী রবিবার আমি অরিত্র ইতিহাসের ইতিকথার অন্তিম পর্ব নিয়ে হাজির হব আপনাদের দরবারে। এই পুরো পর্বটি থেকে কি জানতে পারলেন কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। এতক্ষণ ধরে আমাকে শোনার জন্য ধন্যবাদ। এই এপিসোডকে রেটিং রিভিউ করতে ভুলবেন না। অবশ্যই পরিবার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, ফলো করুন। আবার দেখা হবে আগামী পর্বে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।